আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে, সেমও থাকছে। কলকাতার সিন উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প বলবো এবার। 1 2 3। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300 400 হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে থিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে এ ঘোরাফেরা করত। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি। একটা গাড়ি সা করে বেরিয়ে এলো 38-2 এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16ই জানুয়ারি রাত্রে, এবং সোজা ঢুকে পড়ল বাঙালি রাস্তার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহানিষ্ক্রমণ, 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার। তার উপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পাইনি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন কি? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। এত মর্বিড জিনিস দিয়ে কি শুরু হবে? আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কেন? বারে, তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলে? সে তো ক্লিফ রিচার্ডও ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সে তো একই হলো। অত বড় একটা গায়ক এখানে থাকলে হয়তো সুমন চ্যাটার্জির মতো জীবনমুখী শুরু করে দিতেন। আর পেলে? পেলে কলকাতায় ছিলেন না? কিংবা লিওনেল মেসি? ফুটবল নিয়ে আর কি মারবে না বলে দিলাম। 1911 সাল আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেব টিম ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। ভাবা যায় না, পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল যার সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জল করছে সেই দিনটা। ওই সালেই কিন্তু ভারতের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তার আগে 139 বছর ধরে আমি ছিলাম রাজধানী। ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। আরে তাতে লজ্জার কি? এ তো গর্বের ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না। তাই 1905-এ ঠিক করলো বাংলাকে বিভাগ করে দেওয়া। একটা চিঠিতে লিখছেন কলকাতাকে সফল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানেই জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে এখানেই হয়েছিল অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, আর সেই থেকেই তো কংগ্রেস। সাথে কি ব্রিটিশরা সুরেন্দ্রনাথকে বলতো সারেন্ডার নট? করেই উঠতে পারলো না সাহেবরা প্রতিবাদের চোটে। হ্যাঁ,
বছর 6 পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এটাই তো প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর, যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মুমূর্ষ নগরী। আচ্ছা, মুশকিল হলো তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্য। এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, পাট বিক্রি, কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতার নিন্দে করলে ক্ষেপে উঠবে, আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে, মানে তর্ক লাগাও, তাই না? সে তর্কাতর্কি আমার রক্তে। ভারতে সেন্সরশিপের প্রথম আইন তৈরি হয়েছিল কেন জানো? 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরেই তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার। প্রথম নাটকটাই হল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। বছর 3 বাদে যখন এই দল সারা ভারত ট্যুর করছে, লখনৌতে নাটকটা হচ্ছে। যে সিনটায় ভারতীয় রায়ত এসে অত্যাচারী নীলকর সাহেবকে মারছে, তা দেখে দর্শকের মধ্যে থাকা ব্রিটিশ সৈন্যরা স্টেজে উঠে সব লন্ডভন্ড করে দিল। তারপরের বছর প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসেছিলেন, তাকে অভ্যর্থনা করা নিয়ে ব্যঙ্গ নাটক। আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে সেটায়। ব্যাস, ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, সেন্সরের খাড়া। শোনো শোনো, যার সেন্স বেশি তার পেছনে সেন্সর লাগবেই। এটা ভালো বলেছ। 1870-এ যখন জেমস হিকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট, সেখানে তিনি লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসের কাজকর্ম নিয়ে অব্দি সাংঘাতিক নিন্দে বন্ধ করে লেখা লিখতেন। আর এখনো লিটল ম্যাগাজিনেরা সমস্ত এস্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে। সারাদিন প্রতিবাদ, রাগ, অথরিটিকে ব্যঙ্গ, এগুলো পেটে গজগজ করে বলে কলকাতার লোকের লিভার খারাপ। মোটেই নয়, সব লিভার খারাপ নয়। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টিলিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। তা বটে, রোজ লাখ লাখ গাড়ি ঘোড়া, মানুষ, কত কিছুই যাচ্ছে, অথচ এতটুকু টস খায় না। এদিকে নাকি গোটা ব্রিজে একটা স্ক্রু নেই। ওই জন্যই যাদের মাথার স্ক্রু ঢিলে তারা প্রায় হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসে। ওখান থেকে ভিউটা ইমাজিন করতে পারছো? আরে বাবা, আমি পারবো না। বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে ডানা মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি, খুনসুটি দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টসের এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেস কোর্সের আবার অন্যদিকে ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। ভিউজ আর নিউজ শেখাচ্ছ আমাকে? তোর নারী নক্ষত্র চিনি, বুঝলে? শুধু চেনো না, ছোঁয়াচ লেগে তুমি আমারই মতো। কখনো হাওয়া দিলে বাই বাই করে ঘোরো, কখনো গাঁটের ব্যথায় ঘুরতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকলি বলে দুয়ো খায়, কখনো আবার জাপানিদের বোমা খাওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। হাসির তো কিছু নেই, তোমার মুখে তো কঙ্কালির পোঁছ নেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় শয় শয় লোক মরেছে, আর অন্য লোকেরা তাদের ডিঙিয়ে নির্দ্বিধায় অফিস করেছে, আড্ডা মারতে গেছে, ফ্যান দাও ফ্যান দাও চিৎকার চাপা দিতে দরজা জানলা বন্ধ করে গ্রামাফোনের গান শুনেছে, তখন কোথায় ছিল তোমার প্রতিবাদী ফটর ফটর? দেখো, যা করার অনেকটাই করা হয়নি, কিন্তু পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খোলা হয়েছিল, সে তো ঠিক। আর দুর্ভিক্ষটা সরকার, রাজনীতিবিদ, আমলাদেরও তৈরি। স্বয়ং উইনস্টন চার্চিল সে দায় এড়াতে পারেন না অতগুলো লোকের মৃত্যুর, যাদের সম্পর্কে তিনি বলেছিলেন, এমনি না খেতে পাওয়া বাঙালিরা আরেকটু না খেতে পেলে বিরাট ক্ষতি নেই। সেটাও মনে রেখো। এও মনে রেখো, বিজন ভট্টাচার্যের অসামান্য নবান্ন নাটক অভিনীত হয়েছিল
এই দুর্ভিক্ষ নিয়ে এই শহরে। তা অবশ্য ঠিক। 1942-এ তৈরি হওয়া আইপিটি, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ছিল বামপন্থী শিল্পীদের সংগঠন, যা থেকে কলকাতায় কত মণিমুক্ত জন্ম হয়েছে তার ইয়ত্তানে। আচ্ছা, শুধু নবান্ন কেন, আরো অনেক অবিস্মরণীয় গান, নাটক, সিনেমা জন্মেছে এখান থেকে। আইপিটি এর তো ঝলমলে হিরে উৎপল দত্ত, সুচিত্রা মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র, ঋত্বিক ঘটক এবং এরই ভাবশিষ্য মৃণাল সেন। শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করব, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ হৈ হৈ করে চলেছিল অনেক দূর। 43-এর দুর্ভিক্ষের প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্মাওনি। যখন 76-এর মন্বন্তর এসেছিল, সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। তখনও পড়ে পড়ে আমার বুকে মরেছে লাখ লাখ অসহায় মানুষ। কি করব, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা আইপিটি থাকতো। তোমার ইতিহাস তো জেগে থাকার ইতিহাস, ঘুমিয়ে থাকারও ইতিহাস। 19 শতকে বাবুরা যখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিচ্ছিল, যখন গোলাপ জলে জল শৌচ চলছিল, তখন তুমি কেমন ছিলে বাবু? আধা ঘুমন্ত ভুলছিলে? আমারে ফ্রড করে কৃষ্ণ কোথায় গেলি? আমারে ফ্রড করে কৃষ্ণ কোথায় গেলি? I am sorry, very sorry, I am sorry, very sorry, আমার গোল্ডেন বডি হলো কালি। আমারে ফ্রড করে, আমারে ফ্রড করে। আমার দারুণ মজা লাগছিল। যে চপচপে তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমজদারিও থাকতো না। তাদের টাকায় ঢালাও স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে আলো ভর্তি পার্বণ দুর্গাপুজোটাই হতো না। দুর্গাপুজোটাই হতো না? ওমা, কেন? আরে শোভাবাজারের বাবু নবকৃষ্ণ দেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছেন। আবার পলাশীর যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিলই ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করবে। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো? একদম। বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা 1756 বিশাল বাহিনী নিয়ে আমায় আক্রমণ না করেন। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের গুড়িয়ে না দিলে ইংরেজরা চট করে একজন নবাবের বিরুদ্ধে ওভাবে যুদ্ধে নামত না। যুদ্ধে নামতো ঠিক, শুধু প্রপার নামগুলো বদলে যেত। ওরা দখল না নিয়ে ছাড়ার জাত নয়। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ভেড়ালেন 1690-এর 24শে আগস্ট। ব্যাস, চাকা গড়াতে শুরু করলো। তোমার ইতিহাসেরও শুরু। ভুল ভুল ভুল
তোমার কথাটা সম্পূর্ণ ভুল। চার্নক আসার অনেক আগেই কবি কঙ্কন মুকুন্দরাম আমার কথা লিখে গেছেন। তারও আগে বইয়ের বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যেও আমি আছি। সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমিদার ছিলেন, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়। আর 2 নম্বর ভুল হচ্ছে, চার্নক এসে যে চাকাটা খারাপ রাস্তায় গড়ালো তাও কিন্তু নিশ্চিত নয়। রামমোহন রায় সতীদাহ বন্ধ করলেন ঠিকই, কিন্তু অত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিঙ্ক না সাহায্য করতেন? মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়ত? আর বঙ্কিমচন্দ্র, উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকত? সবশেষে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধবা করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াতো? কি হাবিজাবি বকছো? মনে রেখো, শহীদ ক্ষুদিরাম বসুর মরদেহ তোমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় লোক ফুল ছুঁড়েছে। তোমার রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী ব্রিটিশকে গুলি করার পর আত্মঘাতী হয়েছেন বিনয়, বাদল, দীনেশ। তোমার এক বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার কাপড় কেচে আসতো প্যারিস থেকে, নিজের সব ইউরোপীয় পোশাক পুড়িয়ে দিয়ে খাদি ধারণ করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন, সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর। ভারতবাসী আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। যে মনুমেন্টকে 1828 তৈরি করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির 2টো যুদ্ধজয়ের জন্য কমান্ডার ডেভিড অক্টলনির স্মরণে 1969 কিনা তার নাম বদলে করে দেওয়া হলো শহীদ মিনার। উৎসর্গ করা হলো ভারতের স্বাধীনতার যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। তবে অত রাগের কিছু নেই, আমি শুধু ভাবছিলাম কি হলে কি হতো। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এটাও ভাবো, কলকাতায় যদি বাঘ সিংহ ঘুরে বেড়াতো তাহলে কি কি হতো? আরে কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন। 1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়। আর সিংহ? হ্যাঁ, সিংহও তো ছিল, কালী প্রসন্ন সিংহ, যিনি এক হাতে অনুবাদ করেছেন মহাভারত আর অন্য হাতে আমায় নিয়ে লিখেছেন গৌতম পেচার নকশা। আচ্ছা, বাঘ সিংহ তো বুঝলাম, আর গন্ডার? হ্যাঁ, গন্ডারও আছে। গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেইনি। রামমোহন রায় তাদের কাছে পাটকেল খেয়েছেন, আর বিদ্যাসাগরকে নিয়ে তো ব্যঙ্গ করে গান বেঁধে ঘুরে ঘুরেও গিয়েছেন তার। এগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়ে ছিলেন। বিবেকানন্দকে শুনতে হয়েছে তিনি নাকি সন্ন্যাসী নন, ম্লেচ্ছ দেশে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়। তার গুরু রামকৃষ্ণকে শুনতে হয়েছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বোধ ও ধর্মজ্ঞানের ছটায় বড় করে এনেছেন শ্রেষ্ঠ মনীষীদের। তার যত মত তত পথ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন। ঠাকুরকেও কম সইতে হয়নি। তার লেখা
সব নাকি আবছা। আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবি উদ্দেশ্য নিয়ে। কিন্তু তাঁর নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পংক্তি। আমি পদ থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুকুট উঠল যার ঝলমলানি তামার নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে বিকজ অফ হিজ প্রফাউন্ডলি সেন্সিটিভ, ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ভার্স। প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902 পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930 ফিজিক্সে নোবেল পেলেন সিভি রামন। 1979 মাদার টেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998 পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019 পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্সে। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়। নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে জ্বলজ্বল করছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি উদ্ভিদ বিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি প্রথম অইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, যিনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের পুরোধা, যার নামে বোসন কণা। এখানেই শেষ নয়, আরো আছে শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ভারতীয় স্ট্যাটিস্টিক্স চর্চার জনক, প্ল্যানিং কমিশনের অসামান্য কারিগর, যার জন্মদিন এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তাই তুমি থামো তো, এত বিজ্ঞানীদের মেলা বসে গেছে যেখানে, সেটা কিন্তু অবৈজ্ঞানিক হুজুগেরও আঁকড়া। 1857 সাল কলকাতা এলো মরা ফেরার হুজুগ। কেউ বলল এবছর যত লোক মারা গেছে তারা সবাই কালী পুজোর রাতে ফিরে আসবে। কেউ বলল না 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 না, গত 10 বছরে যত লোক মারা গেছে তারা সবাই 15ই কার্তিক ফিরে আসবে। সারা শহরে হইচই পড়ে গেল। প্রচুর লোক অপেক্ষা করতো আত্মীয়দের জন্য। গানও বাঁধা হলো, মরা মানুষ ফিরে এসেছে, দেখে এলাম রানাঘাটে ভাসতে ভাসতে আসতেছে, গলা সরু পেট মোটা, জল খেয়ে হয়েছে সোটা, ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 1979 হুজুগটাও খারাপ নয়। আমেরিকার পাঠানো স্যাটেলাইট স্কাইল্যাব নাকি ভেঙে পড়বে। সবাই পারলে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, কেউ কেউ হেলমেট পরে সারাদিন ঘুরত। স্কাইল্যাবের টুকরো অবশ্য কয়েকটা পড়েছিল, কিন্তু কলকাতার ধারে কাছে নয়, অস্ট্রেলিয়ার পার্থ আর অন্য কয়েকটা জায়গায়। আমি বলি কি, সব সেরা হুজুগ হলো গণেশের দুধ খাওয়া। 1995 সালে এক দুপুরে হঠাৎ নাকি গণেশ দুধ খেতে লাগলেন। মন্দিরের গণেশ, ক্যালেন্ডারের গণেশ, ঘুলঘুলির গণেশ, কেউ বাদ নেই। পড়ি মরি করে সবাই দুধ নিয়ে ছুটতে লাগলো। এমন মিরাকেল থেকে বাদ পড়ে গেলে পুণ্যের কোটায় কম পড়ে যাবে যে। তাদের গায়ে নিশ্চয়ই ডিরোজিওর অদৃশ্য ঘুষি পড়েছিল। একটা 17 বছরের অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে এসে তার ছাত্রদের শেখাচ্ছে তর্ক করো, যাচাই করো, যুক্তিবাদী হও, প্রথাকে চ্যালেঞ্জ করো। আর সেই ছাত্ররা, বলা ভালো শিষ্যরা, ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এও তো এখানেই হয়েছিল। তারা যেরকম গোড়া ব্রাহ্মণদের ঝাঁকুনি দিয়ে সমাজটাকে শোধরানোর চেষ্টা করত, 70-এর দশকেও একদল ছেলেপুলে
নকশাল আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়াও ভীষণ মারাত্মক। আর তখন রাজনীতিও ছিল অনেক ভোরকা চলা। রাত্রির জুড়ে বোমা আর পুলিশের জিপের শব্দ, আর দিনের বেলা গঙ্গা জুড়ে উজ্জ্বল যুবকদের লাশ ভেসে যাওয়া দৃশ্য। তোমার গায়ে অনেক গরম রক্ত ছিটকে পড়েছিল। আদর্শ, প্রথা সব হারিয়ে গেছিল নতুন নতুন মুখোশের আড়ালে। নকশাল আন্দোলন নিয়ে কারো আছে আতঙ্ক, কারো আছে রোমান্টিক নস্টালজিয়া। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এই স্লোগান নিয়ে একটু মুখ টিপে হাসিও আছে। কিন্তু কেনই বা এখান থেকে কেউ চীনের নেতাকে ঘিরে সংগ্রাম করে কেন ওই কথা বলবে না? কলকাতাকে বিশ্ব নাগরিকতার কেন্দ্র নয়? দেখো, সে তো হিন্দু কলেজটাই একটা বিরাট স্টেটমেন্ট। ইংরেজি ভাষা শিখতে হবে, পাশ্চাত্য শিখতে হবে, তাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মেলাতে হবে, এরকম একটা ভাবনা নিয়ে যে স্কুল করা দরকার, তা ভারতে অন্য প্রান্তে কেউ তো ভেবে বের করতে পারেনি। সাহেব আর বাঙালি মিলেমিশে 1817 সালে এমন একটা কাজ করলো যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো না। কথা ভাবলে সত্যি দাগ লেগে যায়। শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাঁপিয়ে পড়ব। এরা বোধহয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস করে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতা। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড় দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। গগনেন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আনছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তাঁর আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়। কেন রায় পরিবার? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যের কাঠামো গড়ে দিচ্ছেন, বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটন প্রিন্টিং এ আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। তার ছেলে খেয়াল রসের গদ্যে পদ্যে তাক লাগিয়ে দিচ্ছেন, আবার ননসেন্স ক্লাবে প্লেটো বা তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় প্রাচ্য পাশ্চাত্যের গুণগুলোকে একটা গেলাসে গুলে সকালে উঠেই খেয়ে নিতেন। হ্যাঁ, ঠিক বলেছ। এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835-এ মেডিকেল কলেজও তো স্থাপিত হয় এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। আবার এ শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলেই তাঁর বিখ্যাত রাধা কৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955-এ পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভ আনলেন। তিনি তো স্পষ্টই বলতেন, হলিউডের ছবি না দেখলে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরি করতে পারতেন না। অথচ সাহেবরা তাঁর ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই মিশেল, এই আহরণ হজম করার ক্ষমতা, এ জিনিস আমার মজ্জা। ঠিক বলেছ। সত্যজিৎ রায় প্রাচ্য পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন, আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। কিন্তু এটা ভুলো না, ওই বছরেই সত্যজিতেরই গোড়ার দিকের ছবির ক্যামেরাম্যান সুব্রত মিত্র তিনি পেলেন ইস্টম্যান কোডাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সেলেন্স ইন সিনেমাটোগ্রাফি। অদ্ভুত, সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরাম্যান, কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল না। এই আনসাং হিরোদের নিয়ে তোমার এই হইচইটা একটু বোঝাও তো, এটা আদিক্ষেতা না উদারতা? আমি না ঠিক আন্দাজ করতে পারি না। কারণ নামে প্রশংসা করলেই কলকাতাইয়ারা তক্ষুনি আরেকটা নাম পকেট থেকে ফস করে বের করে বলে, উনি তো দর পেলেন না কিন্তু মহান ছিলেন। হ্যাঁ, বলবো নয় বা কেন? কলকাতার মানুষ যেমন জয়ীকে নিয়ে নাচানাচি করে, তেমনি তথাকথিত পরাজিতকেও তার মূল্য দিতে জানে। যিনি প্রাইজ পাননি, অখ্যাতি নিয়ে মারা গেছেন, তাকেও পুজো করতে জানে। কারণ সে বোঝে একজন স্রষ্টার মূল্য তিনি কতটা সোনা কুড়োলেন তা দিয়ে বিচার হয় না, কতটা সোনা বিলোলেন তা দিয়ে মারতে হয়। তাই রবীন্দ্রনাথ যতদিন, জীবনানন্দ দাশ ততদিন, সত্যজিৎ রায় যতদিন, ঋত্বিক ঘটক ততদিন, সৌম্যমিত্র যতদিন, বাদল সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, কমল কুমার মজুমদার ততদিন, পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখব, সুটে ব্যানার্জিকেও, হেমন্ত মান্না সন্ধ্যাকেও সিংহাসন দেব, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়কেও কর্নিশ জানাব, সঙ্গে নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও, নিখিল ব্যানার্জির সেতারে বুঁদ থাকব। এগুলো হুজুগ নয়, এক্সট্রা সচেতনতা। আচ্ছা, এটা শুধু শিল্পের বেলায় জেগে ওঠে কেন বলতো? যখন 1947-এ দেশভাগের পর উদ্বাস্তুরা দলে দলে এসে পৌঁছলো এই শহরে, তখন সেই মানুষগুলোকে, সেই মুহূর্তের পরাজিতদের মুখে টেনে নিতে এত অনীহা কেন? তখন তাদের বিদ্রুপ কেন, অবহেলা কেন, বলতে পারো? সে হয়তো গোড়ার দিকে ছিল। তারপর যতই ঘটি বাঙাল লড়াই ফুটবলের মাঠে থাকুক আর রান্নার পাটে থাকুক, সবাই মিলেমিশে এক হয়ে গেছে, এতে তো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আবারও এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছেন। কলকাতা তো কাউকে ফেরায় না। তা ঠিক, শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? ওয়াজিদ আলী শাহ, আউধের নবাব। তাকে ইংরেজরা বিনা যুদ্ধে সিংহাসন করে নির্বাসনে পাঠালো কলকাতায়। তিনি ঘাঁটি গাড়লেন মেটিয়া বুরুজে। চালে চলনে, পোশাকে আশাকে আর অবশ্যই খাবারে মেটিয়া বুরুজ হয়ে উঠল ছোটা লখনৌ। এখানকার গান বাজনা নাচ তো প্রভাবিত হলোই, জিভের কোষ আর রান্নার হাঁড়ি প্রভাবিত হলো তার চেয়েও বেশি। এখন যে কলকাতার রাস্তার ধারে ধারে কাবাব আর বিরিয়ানির দোকান, তার মূলে ওই অগৌরবের নির্বাসন। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, কলকাতা এটা জানে, এই তার রেলা। এই রেলা টেলা কোথায় চলে যায় যখন 1946-এর দাঙ্গার কথা মনে পড়ে যায়। সেই হিন্দু মুসলিম দাঙ্গা প্রায় 1 সপ্তাহ ধরে চলেছিল।
লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে মনে পড়ে বহু হিন্দু পরিবার মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন, বহু মুসলিম পরিবার হিন্দুদের বাঁচিয়েছিলেন। কলকাতা সেই স্পিরিটটা নিয়ে এগিয়ে চলেছে। ওসব দাঙ্গার কথা ছাড়ো, বিদেশে যখন রবিশঙ্কর আর আল্লাহ রাখা মিলে অবিশ্বাস্য সুরের চালচিত্র তৈরি করেন, বা মহিষাসুর মর্দিনীতে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের সঙ্গে বেজে ওঠে মুসলিম শিল্পীদের অলৌকিক বাজনা, তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? জানো, আমার না মনে পড়ে গেল ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। একবার নাকি তার ম্যাজিক দেখতে সবাই এসেছে, কিন্তু 10 মিনিট হয়ে গেছে ম্যাজিশিয়ানের আসার নামই নেই। সবাই অস্থির, অধৈর্য। হঠাৎ সবাই শুনতে পেল হিয়ার আই অ্যাম। চমকে তাকিয়ে দেখলো মঞ্চে তিনি বললেন, ঠিক সময়ই তো এসেছি, ঘড়িটা দেখুন তো। চমকে তাকিয়ে সবাই দেখলো ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছে 10 মিনিট। সব ঠিক আছে।